আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল করবার নিবেদিতদের সাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। 5 আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়, এই অর্জন গণতন্ত্রকামী প্রতিটি মানুষের, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, লালমনিরহাটে বললেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের আলোচনার মূল বিষয় তিস্তা মহাপরিকল্পনা ও করিডোর। এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে সরাসরি দুজন অতিথি আছেন, আমি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন মুন্সি ফয়েজ আহমেদ, সাবেক রাষ্ট্রদূত, আছেন অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, সমাজ ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ দুজনকে। আমি একটু প্রথমে জনাব মুন্সি ফয়েজ আহমেদ আপনার কাছে আসি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি অনেকদিন ধরেই আলোচনা চলছে। সবশেষ মাননীয় প্রধানমন্ত্রী তিনি চীন সফর শেষে আগেও বলেছেন, সংসদে বলেছেন যে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিস্তার যে প্রকল্প রয়েছে, আজকে স্থানীয় সরকার মন্ত্রীও লালমনিরহাটে একটি অনুষ্ঠানে বলেছেন একই কথা। আমরা লক্ষ্য করেছি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র রয়েছেন, গতকাল তিনি বলেছেন যে বাংলাদেশের চীনের সঙ্গে যেসব চুক্তিগুলো রয়েছে সেই বিষয়ে তারা নিবিড় পর্যবেক্ষণ করছেন। সবকিছু মিলিয়ে আসলে কৌশলগতভাবে কোনো চাপ দেখেন কিনা, বা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে কি বলবেন? তিস্তা মহাপরিকল্পনাটা একটা বিরাট পরিকল্পনা। মহাপরিকল্পনা তো আসলেই মহাপরিকল্পনা, এবং এখন পর্যন্ত পরিকল্পনাটা আমি মনে করি যে একটা পূর্ণতা পায় নাই। জি, তার কারণ যে কোনো একটা পরিকল্পনা পেতে হলে তো আমার প্রত্যেকটা তথ্য ইত্যাদি নিশ্চিত থাকতে হবে, কিন্তু সেই এখনকার পর্যন্ত আমি পানি কতটুকু থাকবে তারই কোনো নিশ্চয়তা নাই। আমি পরিকল্পনা কিভাবে করি? সুতরাং সেখানে আমি মনে করি অনেক কিছু করার আছে। তাইলে আমাদেরকে এখন যখন আমরা যদি পানি বন্টনের একটা চুক্তি আমরা ভারতের সাথে করতে পারি, পানির ব্যাপারে নিশ্চয়তা হয়, তাহলে আমাদের পরিকল্পনা একরকমের হবে। কেমন? আর যদি পানির ব্যাপারে কোনো চুক্তি না হয়, অনিশ্চয়তা থাকে, তাহলে আমি সত্যিকার অর্থে কি পরিকল্পনাটা এগিয়ে নিয়ে যেতে পারবো? তাহলে আমাকে দুইটা জিনিস মাথায় রেখে পরিকল্পনা করতে হবে। একটা হলো যে যদি পানির কমতি থাকে, ঘাটতি থাকে, সঠিক মাত্রায় আমরা যদি পানি না পাই, তাহলে আমার অভ্যন্তরীণ যে পানি আছে বা অন্যান্য জায়গা থেকে, ক্যাচমেন্ট থেকে যেসব পানি আসবে, সেগুলোকে কিভাবে আমি ম্যানেজ করব। আপনি কি গঙ্গা চুক্তির কথা বলছেন? না, তিস্তা চুক্তির কথাই বলছি। তিস্তা কি পানিটা ভারত থেকে আসে না? জি, তো সুতরাং ওইখানেও তো আমার ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, কি পরিমাণ পানি আমি পাচ্ছি বা পাবো না। তারা ইচ্ছা করলে তো ইয়ে করতে। সুতরাং ভারতের সাথে আমাদের একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার যে কী পরিমাণ পানি আসবে। সেটা যদি নিশ্চিত হয়, তাহলে আমার মহাপরিকল্পনাটা বেশি সঠিকভাবে করতে পারবো এবং সেটা কার্যকর হবে। আর যদি সেটা না হয়, তাহলে আমার একটা অনিশ্চয়তার মধ্যে কাজ করতে হবে। সেই অনিশ্চয়তার একটা জিনিস হলো যে আমি ধরে নেব দুইটা এক্সট্রিম ধরে আমাকে কাজ করতে হবে। একটা হলো যে অনেক পানি আসবে, আরেকটা হবে যে পানি খুব কম আসবে। এই দুটোর মধ্যে তাহলে আমাকে দুটোর জন্য প্রস্তুত হতে হবে। তাইলে পরিকল্পনাটার একটা বাড়াতে হবে যে যদি পানি বেশি আসে কি করব, আর যদি পানি কম আসে তাহলে কি করব। সেই জিনিসগুলো আমাকে মাথায় রেখে পরিকল্পনা, সেই সব কিছুই তো এখনো পর্যন্ত আমি নিশ্চিত না, তাই আমি কীভাবে আগাই। আর যে একটা জিনিস আমি মনে করি যে তিস্তা পরিকল্পনা এ পর্যন্ত যতটুকু হয়েছে, অ্যাকচুয়ালি আমরা 5ই আগস্টের কথা আপনার ইয়েতে ছিল, শুরুতে বলছিলেন 5ই আগস্টের আগে অনেক দূরে গিয়েছিল। তারপরে এখন আমার মনে হচ্ছে কথাবার্তা শুনে যেভাবে দুই পক্ষের উচ্চারণ, চীন এবং বাংলাদেশে, যে আবার নতুন করে চিন্তা করা হচ্ছে যে ওরা নতুন করে মানে আবার পরিকল্পনা তৈরি করবে বা ইত্যাদি, এরকম একটা কথা বলা হচ্ছে। তাতে আমি একটু ঘাবড়ায় যাই যে আমরা কি একটা কন্টিনিউটি আছে নাকি নাই। যদি কন্টিনিউটি থাকে তাহলে ভালো, তাইলে আমরা একটা জায়গা পর্যন্ত পৌঁছেছি, সেখান থেকে এগিয়ে নিয়ে যাব। আর সেটা যদি না হয়, তাহলে আমার মনে করতে হবে যে আমাদের নতুন করে আবার সব কিছু করতে হবে। সেটা একটা খুব সুসংবাদ নয়। কৌশলগত দিক থেকে আসলে যেহেতু সরকার প্রধানও বলছেন যে খুব দৃঢ় প্রতিজ্ঞ এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে, কতটা সুবিধাজনক অবস্থানে এই মুহূর্তে আমরা আছি? যে কোনো সময় তো যদি আমরা নতুন করে ভাবার চিন্তা করি, তাহলে সমস্যা তো ওইখানে না যে আমরা কতটুকু কী অবস্থায় আছি, আমরা কতটুকু করতে পারি, কতটুকু এগিয়ে নিতে যেতে চাই। আমরা যদি সত্যি সত্যি এটা নিয়ে এগিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে বসে থাকার সময় নাই। আমাদেরকে অনেক কাজ করা হয়েছে, অনেক অনেক হোমওয়ার্ক হয়েছে, আরও কি হোমওয়ার্ক বাকি আছে সেগুলো দেখতে হবে, সেগুলো করতে হবে। চীনের সাথে নিয়ে আমরা করব বলেছি, এবং এইসব ব্যাপারে এই ধরনের কাজে চীনের যে অভিজ্ঞতা আছে সেটা আশেপাশের আর কোনো দেশের নাই। এমনকি ইউরোপের কোনো দেশের ঠিক একই রকমের অভিজ্ঞতা, কাছাকাছি অভিজ্ঞতা নাই। চীনের যে কোম্পানি এখানে কাজ করার কথা, যারা চীনের যে চীনের দুঃখ বলে পরিচিত ইয়েলো রিভারের
ম্যানেজমেন্ট যারা করেছে তাদের আসার কথা ছিল এখানে কাজ করার। তো সুতরাং তাদের সেই অভিজ্ঞতা আছে, তারা সেটা করতে পারবে, কিন্তু সেইটার জন্য একটা মানে কোনো রকমের ছেদহীন একটা কর্মযোগ্য সুযোগ করে নিতে হবে। কিন্তু বারবার যদি বাধা পড়ে তাহলে কাজটা খুব আগায় না, ভালো হয় না। এই যেমন মনে হচ্ছে, এখন মনে হচ্ছে আবার কেচে গন্ডুস করা হচ্ছে নাকি, হয়তো না, কিন্তু কথাবার্তা যা বার হচ্ছে সরকারের ইয়ে থেকে তাতে সন্দেহ লাগে। ধন্যবাদ। আমি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ মামুন স্যার আপনার কাছে আসি যে এই মুহূর্তে সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে এবং এই অর্থ বছরে হয়তো দরপত্র আহ্বান করা হবে এমনটি জানিয়েছেন সংসদে পানি সম্পদ মন্ত্রী। এবং কতটা কৌশলগত কোনো চাপ দেখেন কিনা, যে যেটি মুশফিক ফয়েজ আহমেদ বলছেন যে সন্দেহ মনে হচ্ছে, আপনার কাছে কি তাই মনে হয় কিনা? আসলে প্রথম কথা হচ্ছে যে আমার বাড়ি রংপুরে, এবং এই পরিকল্পনার পুরোপুরি ব্যবচ্ছেদ, যেহেতু আমি সমাজবিজ্ঞানের ছাত্র, সেটা করা মুশকিল। বাট যেহেতু আমার স্টেক হাই এখানে, সেই জন্য বিভিন্ন সময়ে এটা নিয়ে একটু পড়ালেখা করার চেষ্টা করেছি, এবং ফয়েজ ভাইয়ের পাশে কথা বলতে পারাটাও চীন বিষয়ে একটা প্রিভিলেজ মনে করি। কেন আমি বললাম যে রংপুরের মানুষ এবং এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে কথাটা উনি সুন্দর করে বলছেন, আসলে পানির প্রাপ্যতা কতটুকু সে নিয়ে দীর্ঘদিন আলোচনা হবে করে, কাছাকাছি গিয়েও 2011 সালে মমতার এক ধরনের একগুঁয়েমের কারণে সেটা হয়নি বলে আমরা শুনে থাকি, কিন্তু বাস্তবিক অবস্থাটা কি ছিল সেটা আসলে জানি না, নাকি ওটা আওয়ামী লীগের একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি ছিল সেটাও বলাটা মুশকিল। কিন্তু এই আলোচনা যে জিনিসটা আসা দরকার, যে প্রায় 2 কোটি মানুষ বা তারও অধিক, আসলে এটার জীবন জীবিকা, কৃষি, মৎস্য সবকিছু কিন্তু এই তিস্তা নদীর দ্বারা প্রভাবিত হয়। এবং আমাদের এই মুহূর্তে যদি আপনি দেখেন যে উত্তর রংপুর বিভাগের 8টি জেলার মধ্যে 5টি জেলা কোনো না কোনোভাবে এই তিস্তার কারণে প্রভাবিত হয়। যেটা বললাম আমি, এটা কৃষিতে যেমন হয়, মৎস্যে যেমন হয়, জীবন জীবিকার পুরোটা জুড়ে এই তিস্তার একটা প্রভাব রয়েছে। এবং এই যে 8টি জেলার মধ্যে 5টি জেলার কথা আমি বললাম, এইগুলোই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দরিদ্রতম জেলাগুলো। এবং এটার এই বড় একটা কারণ বলা হয় এদের, এই জেলাগুলো অনুন্নত থাকার পিছনে তিস্তার যে খেলা, অর্থাৎ পানির সময় বর্ষাকালে পানি বৃদ্ধি এবং শুষ্ক মৌসুমে পানি কমে যাওয়া, এটা অন্যতম একটা কারণ, যে কারণে আমাদের কৃষি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবং একই সাথে মৎস্য যে সম্ভাবনা সেটাও হয় না। এবং সবচেয়ে বড় কথা যে এই যে দোলাচল, পার্টিকুলারলি বর্ষা মৌসুমে যখন পানি ছেড়ে দেওয়া হয় তখন একটা ফসল ক্ষতিগ্রস্ত হয়, আবার যখন শুষ্ক মৌসুম আসে আর একটা ফসল ক্ষতিগ্রস্ত। এবং 3 ফসলি জমির সংখ্যা বা আমাদের উত্তর অঞ্চলের মানুষের যে 3 ফসলি আগ্রহ বা যে ধরনের জমি, আমি নিজেই আমার গ্রামের বাড়ি একদম অনেক আগে ছিল আমাদের লালমনিরহাট, এদিকে আবার এখন আমরা রংপুরে। সো আমি এই জিনিসটা খুব ভালো করে জানি। এবং গঙ্গাচড়া উপজেলা আপনি জানেন যে বাংলাদেশের সবচেয়ে দরিদ্রতম উপজেলাগুলোর মধ্যে ঐতিহাসিকভাবে একটি, সেখানে আসলে আমার গ্রামের বাড়ি। সো এই যে দুঃখটা বা কি হয়, এটা একটা ভিকটিম বা আপনার সামনেই আমি আসলে উপস্থিত। সো আমরা চীন, জাপান বা ইন্ডিয়া বুঝি না, আমি উত্তরাঞ্চলের মানুষ হিসেবে বুঝি যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হতে হবে। না হলে আসলে আমাদের এই 2 কোটির অধিক যে মানুষ, তাদের ভাগ্য বিনির্মাণ বা তাদেরকে এই যে দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে বের করা আসলে সম্ভব হবে না। তার মানে এটা একটা প্রয়োজন। আর একটা জিনিস আপনাদের মনে করিয়ে দিই আমি, যে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পরে তিস্তা বাঁচা আন্দোলন যেটি ছিল, সেটি আপনি জানেন যে জাগো বাহে কোনটে সময় বলে একটা স্লোগান নিয়ে আমরা একটা বড় ডেমনস্ট্রেশন করেছিলাম তিস্তা নদীর এপার এবং ওপারে, এবং আমার সেখানেও অংশগ্রহণের সুযোগ হয়েছিল। আসলে সেমিনারের মূল প্রবন্ধটি আমি উপস্থাপন করেছিলাম। এবং সেই পার্সপেক্টিভ থেকে বলি যদি আমরা, যে তারপরে যেটা ফয়েজ ভাই বলার চেষ্টা করেন, যে বিভিন্ন সময় গতি পায় কিন্তু গতিটা হারিয়েছে। এবং এটার মূল যে জায়গাটা আমি দেখি সেটা হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্টের জায়গাটা। এবারে ভালো লাগছে, বা যেভাবে আমরা বিষয়গুলো প্রধানমন্ত্রী থেকে বিভিন্ন মন্ত্রীদের মুখ থেকে আসছে, তাতে এটা এখন নিশ্চিত যে আসলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দিকে যাবে, এবং এটা আমরা বিশ্বাস করতে শুরু করেছি দীর্ঘদিন পরে। আপনি যেমন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রীর কথা বললেন, ওনার আগে কিন্তু 4 জন মন্ত্রী গত 2 সপ্তাহ আগে তিস্তা পাহাড় তারা সফর করেছেন। এবং সেটা চীন সফরের আগে হয়, একটা মনে হচ্ছিল যে কোরিলেশন আছে, বাট কতটুকু আছে না আছে সেই তর্কে আমি যাব না। বাট ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো দেখি, আসলে গভর্নমেন্ট দৃঢ় প্রতিজ্ঞ যে এটা বাস্তবায়ন করতে হবে। এটা গেল সোশিও ইকোনমিক দিকটা।
আর যে পলিটিক্যাল দিকটা আমরা দেখি, এবারে যদি আসন ভিত্তিক অর্জন দেখেন, আপনি সবচেয়ে কম আসন যে বিভাগটিতে পেয়েছে বিএনপি, সেটি হচ্ছে রংপুর বিভাগ থেকে। এবং এই যে এই বিভাগের রাজনীতির যে নিয়ন্ত্রণ এবং আসনগুলো যেভাবে গেছে, তার একটা বড় কারণ কিন্তু এই দারিদ্র জনগোষ্ঠীর মধ্যে এক ধরনের ওয়েলফেয়ার পলিটিক্স। সো ফিউচার পলিটিক্যাল দিকে যদি আমি দেখি বিএনপির জন্য পরবর্তী নির্বাচন, সেক্ষেত্রেও কিন্তু এই মহাপরিকল্পনার বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ। এবং বিএনপির চেয়ারপারসন এবং এখনকার প্রধানমন্ত্রী, উনি যখন ভোটের আগে দুবার, একবার দিনাজপুরে একবার রংপুরে যখন উনি সফর করেছেন, তখন বারবারই উনি বলেছেন যে এটি বাস্তবায়িত হবে। তার মানে আর্থসামাজিক কারণে তো বটেই, রাজনৈতিক কারণে এটি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যেটার বাস্তবায়নটা আমরা আশা করি আমরা দেখতে পাচ্ছি, রাজনৈতিক অঙ্গীকারটা দেখতে পাচ্ছি। সেজন্যই বললাম যে ফয়েজ ভাই যেটা বললো যে কেচেকুন্ডুস হচ্ছে কিনা, কেচেকুন্ডুস হলেও এক ধরনের কমিটমেন্ট এপিয়ার করছে। এখন আসি আমি যে চায়না পাওয়ারের যে কথাটা বলা হয় বাংলা এইটার ক্ষেত্রে, যে পাওয়ার চায়না, এটা তো একটা ডিটেলস সার্ভে করেছে। এবার যে আলোচনাটা আমরা 16 সাল থেকে শুনে এসেছি, যদি ভেতরে আপনি গিয়ে দেখেন, আসলে এটা সে ধরনের ইনডেপথ কোনো স্টাডি না, জন্যই কিন্তু এই 26 সালে এসে বলা হচ্ছে যে এক্সটেনশন একটা স্টাডি পাওয়ার চায়নার সাথে করতে পারে কিনা, যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কথা বলা হচ্ছে, এক্সটেন্ডেড কনসেপ্ট তৈরি করা যায় কিনা। এই জিনিসটা এখন যতদূর আমি জানি যে একটা আলোচনার মধ্যে আছে বা একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। মোটা দাগে আমি যেভাবে দেখি, যে প্রশ্নটা আপনি ফয়েজ ভাইকে করেছিলেন, যেখানে একটা জিওপলিটিক্যাল ইস্যু আসলে আছে, আর সেটার কারণটা হচ্ছে চিকেন নেক, যে খুব কাছাকাছি অবস্থায় চলে যাবে, 20-22 কিলোমিটার বা 28 কিলোমিটার আর্গুয়েবলি যে কাছাকাছি অবস্থান করবে। এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এই ধরনের কেপিআইতে যেটা হয় যে নানান ধরনের সার্ভিলেন্স ইনভলভ থাকবে, স্টাডিগুলো যেভাবে হবে সেখানে সেই পার্সপেক্টিভগুলো আসবে। একটা ভূ রাজনৈতিক ইস্যু আসলে চীন এবং ভারতের মধ্যে আসলেই এখানে এক্সিস্ট করে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমাদের এই প্রকল্পটি বাস্তবায়ন করতে হবে। যদি খুব সাদা চোখে দেখি, তাহলে হ্যাঁ, চীনের অর্থায়নে এটা করলে হয়তো দ্রুত হবে, কিন্তু এটার মধ্যে সবসময় জিওপলিটিক্যাল এলিমেন্টটা থাকবে। আমি তিস্তা পাড়ের মানুষ হিসেবে যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হতে হবে, তার প্রেক্ষিতটা আপনাকে আমি ভালোভাবে তুলে ধরার চেষ্টা করেছি স্বল্প সময়ে। আমার যেটা বক্তব্য, সেটা হচ্ছে প্রথম পর্যায়ে এটা ধারণা করা হয় যে 6 থেকে 7,000 কোটি টাকা প্রয়োজন হবে, এবং আমাদের ইন্টারনাল ফান্ড থেকে এটা সম্ভব বলে আমি মনে করি। আর যদি সেটাও না হয়, এটাকে ফেজ বাই, একবারে তো প্রকল্পটা বাস্তবায়ন হবে এমন না, আপনাকে ফেজ বাই ফেজ যাওয়া সম্ভব। আমি যেটা দেখতে চাই যে এইসব জিওপলিটিক্যাল ইস্যুর বাইরে গিয়ে আমি তিস্তা পাড়ের মানুষ হিসেবে বাস্তবায়ন দেখতে চাই, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটি আমাদের দেশীয় অর্থায়নে খুব ভালোভাবে বাস্তবায়ন করা সম্ভব ফেজ বাই ফেজ। ইস্যুটা হচ্ছে যেটা উনি একটু তুললেন, যে নো হাউটা কিভাবে আসবে, সেটা ট্রান্সফরমেশনটা কি হবে। রিজিওনালি হয়তো বা চাইনিজ এক্সপার্টিসটা সবচেয়ে হাই, বাট ইন টার্মস অফ দি ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট আপনি কিন্তু এখানে নিউট্রাল ডোনার যদি হয়, ফর এক্সাম্পল যদি জাপান এখানে আসে, আমার ধারণা এক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে টেনশনটা, সেটা এই ধরনের একটা ডোনার থেকে হয়তোবা রিলিফ হওয়া সম্ভব, কিন্তু প্রকল্পটা বাস্তবায়ন হবে। তার মানে হয় দেশীয় অর্থায়নে, অথবা আমাদের নিউট্রাল ডোনার যেগুলো আছে, সেটা এডিবি হতে পারে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হতে পারে, সেটা জাপান হতে পারে। দেশীয় অর্থায়নে হবে না, কিন্তু প্রবলেমটা যেটা, সেটা হচ্ছে যেটা আমি বললাম যে অর্থায়ন সংস্থান হলো কি ধরনের, এ ধরনের 120 থেকে 30 কিলোমিটার নদীপথকে শাসন করা, বা বলা হচ্ছে যে 140 কিলোমিটার খাল খনন করতে হবে, 121 কিলোমিটার জমি পুনরুদ্ধারের বিষয় আছে, বা 110 কিলোমিটার বাঁধ নির্মাণ করতে হবে, প্রায় 82 থেকে 85টি স্পট তৈরি হতে হবে, যেটি ফেরি, নানান ধরনের ইস্যুস থাকবে। সেখানে পুরো স্টাডিটা করে এই এলাকায় একটা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে ক্যাপাসিটি, সেটি আমাদের এক্সিস্ট করতে আমাদের আছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা কার, অর্থাৎ অর্থের সংস্থানকে আমি একভাবে দেখি, আর একটা হচ্ছে টেকনিক্যাল নো হাউ অন্যভাবে দেখি। কিন্তু এগুলো সবকিছু মিলে সিদ্ধান্ত নেওয়া যেটা সময় এখন, সেটা নীতিগত সিদ্ধান্ত আমার ধারণা সেটা হয়েছে। এবং আমার কেন জানি মনে হয় এবার যেমন পদ্মাতে হলো, আগামী বাজেটে আমি মোটামুটি নিশ্চিত, সেটা যে ফর্মেই হোক, আগামী বাজেটে যে তিস্তা মহাপরিকল্পনার জন্য বাজেট থাকবে, সে বিষয়ে আমার আসলে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা যেন আবার বাজেট এবং পরিকল্পনার ঘোর টোপে পড়ে এক ধরনের এমন না হয় যে আমাদের এই অঞ্চলের মানুষের ভাগ্য নিয়ে আবার একটা অনিশ্চয়তা তৈরি হয়। সেজন্য যেটা দেখতে চাই যে এই ইস্যুগুলো অর্থনীতির দিকটা প্রথম সলিউশন হওয়া দরকার, যে কিভাবে হবে সোর্সটা। দ্বিতীয় হচ্ছে টেকনিক্যাল নো হাউটা আমরা কোথা থেকে নেব। তৃতীয় হচ্ছে যে আমরা যদি এটা চীনের মাধ্যমেই করতে হয়, তাহলে ভারতের সাথে আমাদের যে জিওপলিটিক্যাল ইস্যুসটা আছে, সেটা কিভাবে আমরা হ্যান্ডেল করব, সেটা অনেক বড় বিষয়।
এর উপরে যে আলোচনাটা কয়েকদিন থেকে হয়তো আপনার এখানে করার সুযোগ হবে যে যে করিডোর, ইকোনমিক করিডোরে যুক্ত হওয়ার কথা বলা হচ্ছে চায়না, সেটা যদি আবার এখানে ঘি ঢালে, তাহলে কিন্তু এখানে আসলেই চীনের অর্থায়নে তিস্তা প্রোগ্রামটা বাস্তবায়ন আমার ব্যক্তিগত মতামত ডিফিকাল্ট হবে। ধন্যবাদ। আমি একটু বিরতি থেকে এসে আবারও আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শক, আড়াই অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতি থেকে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সঙ্গে থাকুন। আড়াই অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব মুশফিক ফয়েজ আহমেদ, আপনার কাছে আবারও আসি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রসঙ্গটি একটু টানতে চাই যে এই ক্ষেত্রে ভারত এবং চীন, বাংলাদেশ এই পরিকল্পনা বা এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কূটনীতি আসলে কেমন হওয়া উচিত? আপনি এর আগেও বলছিলেন যে আমাদের কূটনীতিটা একটু চ্যালেঞ্জে ফেলছে আমাদেরকে, কারণ এই যে ভারত এবং চীনের মধ্যে কিভাবে দুজনকে খুশি রেখে কাজ করা যায় সেটা তো সহজ না, কঠিন। কিন্তু সেটার জন্য আমাদেরকে যথেষ্ট কৌশলী হতে হবে। ভারতকে যেমন বোঝাতে হবে আমরা যা কিছু করছি তাতে তোমার কোনো রকমের ক্ষতি নাই, তুমি আসো এখানে আমাদের অবজারভার হিসেবে থাকো বা কিছুভাবে তাদেরকে, বা কোনো একটা কম্পোনেন্ট, এটা তো একটা বিরাট প্রকল্প, এই প্রকল্পের কোনো একটা কম্পোনেন্টে ভারতকে যুক্ত করি। কিন্তু পুরো প্রকল্পটা করার মতন ভারতকে দিয়ে করা আমরা মনে করি না যে কেউ সেটাতে আস্থা রাখতে পারে। যদিও ভারতে অনেক বড় বড় নিজস্ব অনেক বড় বড় প্রকল্প আছে ঠিক, কিন্তু এই প্রকল্পটা চীনাদেরকে দিয়ে করলে যেমন সাশ্রয়ী হবে তেমন কাজটা ভালো হবে, কারণ তাদের অভিজ্ঞতা অনেক বেশি এই ধরনের কাজ করে। কিন্তু সেটা ভারতকে বোঝাতে হবে যে এইটাতে করে তোমাদের দিকে কোনো রকমের তোমাদের উপর নেতিবাচক কোনো প্রভাব পড়বে না। তোমাদের যদি কোনো কনসার্নস থাকে, বিশেষ করে পানির ব্যাপারে, যেমন কারণ আমাদের এখানে আমরা যে কিছু করি তারপরে সে পানিটা তো তারপর নিচে কিছু পানি তো ভারতেও যায়, তো সেইগুলো যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় সেগুলো নিয়ে আমরা তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করবো। সেই চ্যানেলগুলো খোলা রাখা, সেগুলোকে ব্যবহার করা, এটা খুব জরুরি। পানি আসবে যেমন আমাদের এখান থেকে, পানি আর বার হয়ে যাবে, সেগুলো সবগুলোই কিন্তু ভারতের সাথে আলাপ করার প্রয়োজন আছে, কারণ ভারত ডেফিনেটলি ইনভলভড, ইচ্ছা থাকুক আমাদের ভালো লাগুক না লাগুক। আচ্ছা, সেটার চেয়ে তারপর বড় কথা যে এই প্রকল্পের ওই দুটো দিকের কথা শুরুতেই বললাম, একটা হলো যে পানির সাপ্লাই, আরেকটা হলো যে ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়াল ম্যানেজমেন্ট, যে প্রকল্পটা বাস্তবায়ন। তো এই প্রকল্প বাস্তবায়নে যেমন চীনের ছাড়া আমাদের গতি নাই, অলমোস্ট পরিষ্কার যে এটার অল্টারনেটিভ যেমন ইউরোপিয়ান হইতে পারে কোনো দেশ, তাদের অনেক বড় বড়, কিন্তু সিমিলার নাই। তো তার ফলে হয় কি, আমার মনে হয় যে কিন্তু চীনের প্রকল্প যারা তারা করেছে সেগুলোর সাথে অনেক মিল আছে, সেই জন্য এই প্রকল্পটা চীনকে দিয়ে করাটা আমাদের জন্য সবচেয়ে যুক্তিযুক্ত হবে। এবং এই যে কেউ বলেন যে ওই ভারতের অত কাছে, এইটা কিন্তু আমি মনে করি একটা মিথ। কারণ কি, এখনকার দিনে ওই কোথায় কে অবস্থান করলো সেটার চেয়ে বেশি চীন কি আমাদের এখানে এসে এখান থেকে ভারতের উপর নজরদারি করবে? সেটার জন্য বসে আছে তারা। চীন যেমন ভারতের উপর নজর রাখে, ভারতও চীনের উপর নজর রাখে, এবং সেটা তাদের বহু ব্যবস্থা আছে। চীন তো বিরাট একটা ইয়েই আছে, তাদের সীমান্তই আছে ভারতের সাথে, যেখান থেকে খুশি তারা আকাশ থেকে সবকিছু দেখছে। তো এইখানে আমাদের কি বলে লালমনিরহাট বা অন্য কোনোখানে বসে বসে দেখবে তারা, সেটা মনে করে আমি, যদিও সেটা একটা যুক্তি হিসেবে দেখানো হয়, আমি মনে করি এটা খুব শক্ত যুক্তি না। এবং আমরা যদি চেষ্টা করি তাহলে আমাদের বন্ধু ভারতকে, পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী ভারতকে এটা বোঝাতে পারবো যে এটা তোমাদের ক্ষতির কিছু নাই। আর তারপরে তাদেরকে আমরা যদি কোনোভাবে যুক্ত রাখতে পারি প্রজেক্টে, সেটা একটা ভালো কাজ হবে। তাইলে তাদের যা কিছু সন্দেহ আছে সেগুলো আর সন্দেহ পোষণ করবার মতন সুযোগ তাদের থাকবে না। এটা হলো আমার ধারণা, এবং আমি মনে করি যে এইভাবে এগিয়ে যাওয়া সম্ভব। জি, আরেকটি বিষয় হচ্ছে যে চীনের সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক করিডোরের কথা প্রধানমন্ত্রী চীন সফরের পর সেখান থেকে প্রস্তাবনা এসেছিল, সে বিষয়ে যদিও বাংলাদেশ এখনো তাদের সিদ্ধান্ত জানায়নি। আবার ভারতের পক্ষ থেকেও চীনের সঙ্গে বাংলাদেশের কিছু চুক্তি, এইসব বিষয়গুলো নিয়ে গভীর নজরদারির কথা বলা হচ্ছে। বাংলাদেশ সরকারের যে কূটনীতির মূল যে থিম, সেটি হচ্ছে যে সবার আগে বাংলাদেশ, এই নীতিতে তারা সবার আগে বাংলাদেশে কারো কোনো আপত্তি থাকার কোনো কারণ নেই। সব দেশই তো সবার আগে নিজের দেশ, সেটাই তো হওয়ার কথা। তার বাইরে যদি কেউ কিছু চিন্তা করে, বলুক না বলুক। আগেও কি সব যারা আমাদের সরকার ছিল তারা কি তাদের নীতিতে বাংলাদেশ দ্বিতীয় বা তৃতীয় বলার চেষ্টা করেছে? কখনো না। বাংলাদেশ প্রথম মনে করেই তারা করার চেষ্টা করেছে, হয়তো সবসময় ঠিক কাজটি করে নাই, তার জন্য আমরা তাদের অনেক সমালোচনা করি। যাই, কিন্তু কথা হলো যে করিডোরের কথাটা জানলেন, ওইটা ঠিক এই প্রজেক্টের সাথে কোনো সরাসরি সম্পর্ক নাই। ওই প্রজেক্টটা এমনভাবে চিন্তা করা হচ্ছে যাতে ভারতের সাথে সেটার কোনো রকম সাংঘর্ষিক কিছুও নাই, কিন্তু ইচ্ছা করলে ভারতের সাথে সেটাকে যুক্ত করা যায়। ভারতের যদি আগ্রহ থাকে, যখন অনেক আগে একবার আলোচনা হয়েছিল BCIM, বাংলাদেশ চায়না ইন্ডিয়া মিয়ানমার কানেক্ট করিডোর, তখন থেকে এটা বলা হয়ে আসছে। এবং তারপরে একটা
একটা কি বলা যায় পরীক্ষামূলক একটা ইয়েও করা হলো, একবার একটা কার র্যালি করা হলো কলকাতা থেকে খুনমিং, নাকি খুনমিং থেকে কলকাতা হোয়াট এভার। তো সেই যে এই জিনিসটা তো মাথার মধ্যে আছে লোকের, ইচ্ছা করলেই এই যে করিডোরটা আসতেছে এটা ইচ্ছা করলেই কলকাতা পর্যন্ত নিয়ে চলে যাওয়া যায়, এটাতে কোনো বড় সমস্যা না। কিন্তু এখন যেটা চিন্তা করা হচ্ছে যে এই গত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফরের পর থেকে যেটা আলোচিত হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ইয়ের থেকে কি বলে চিটাগাং থেকে শুরু করে মিয়ানমারের ভিতরে দিয়ে খুনমিংয়ে চলে যাওয়া, এবং সেটা তে ভারতের কোনো জায়গায় কোনো স্পর্শও করছে না, সুতরাং সেটা নিয়ে তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এটা একটা বাণিজ্যিক করিডোর, এটা একটা যাতায়াতের করিডোর, এটা একটা কানেক্টিভিটির করিডোর। অন্য একটা করিডোরের কথা বিভিন্ন সময় এসেছিল, এর কয়েক মাস আগে এটাকে আলোচনা হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র চাইছিল বা অন্যরা চাইছিল যে বাংলাদেশের ভিতর থেকে মিয়ানমারে যে যুদ্ধ হচ্ছে রাখাইন স্টেটে সেইখানে মানবিক সাহায্য সহযোগিতা নিয়ে যাওয়ার করিডোর, সেটা অন্য জিনিস। সেইটা বরং সেটা নিয়ে অনেকের অনেক সন্দেহ ছিল যে ওইটার নাম করে অন্য কিছু ঢুকিয়ে দেওয়া হয় কিনা। কিন্তু এই যে করিডোর এটা তো হলো সবার জন্যই একটা উইন উইন সিচুয়েশন। এটা একটা কানেক্টিভিটি, যে কানেক্টিভিটি সব দেশকেই সুযোগ করে দেয়। এখানে অন্য কিছু নাই, এটা শুধুমাত্রই যাতায়াত মানুষ করবে, এবং সেখানে যার যার দেশে নিরাপত্তা তার তার সীমান্তের ভিতরে থেকে যাবে, একজন আরেকজনের সীমান্ত পার হয়ে ওইভাবে চলে যাবে না। সেখানে ভিসা, তারপরে চেকপোস্ট সবই থাকবে। সুতরাং ওটা নিয়ে অহেতুক চিন্তিত হওয়ার কিছু নাই। আর বরং এইটা যে এইটাও যদি আগায় তাহলে পরবর্তীতে চীন ভারতের মধ্যে যখন এটা একটু ভালো হবে তখন হয়তো ভারতই বলবে যে চলো এটাকে আমরা ভারতের সাথেও কানেক্ট করে নেই, কারণ বিসিআইএম আইডিয়াটা তো নতুন না। তো সুতরাং আমি মনে করি যে এই করিডোরটা নিয়ে অহেতুক অস্থির হওয়ার কিছু না, এটা নতুন কিছু না, এবং এটা একটা এমন জিনিস যদি এটা করতে পারি আমরা সবার জন্য ভালো। কিন্তু কেন এটা পিছিয়ে আছে, কেন হচ্ছে না, এটা অনেক আগে হয়ে যেতে পারতো। সেটা হলো মিয়ানমার মাঝখানে আছে। মিয়ানমার খুব একটা ভালো জায়গা নয় বর্তমানে, ওখানে গৃহযুদ্ধ চলছে, আর আমাদের এখান থেকে মিয়ানমারে ঢুকতে হলে আমাদেরকে রাখাইনের মধ্যে দিয়ে যেতে হয়। সেখানকার যুদ্ধটা আবার আমাদের জন্য খুব সেন্সিটিভ। সেখানে যে রোহিঙ্গারা আছে, রোহিঙ্গা এখনও যারা আছে তাদের থেকেও চলে আসার, যেমন এর মধ্যে আমরা আজকেই কাগজে পড়ছিলাম যে ওখানে বোমা বর্ষণের আওয়াজ পাওয়া যাচ্ছে, অস্থিরতা দেখা যাচ্ছে যে ওই দিকে সীমান্তের ওপার থেকে কেউ আবার নতুন করে চলে আসে কিনা। এমনি তো আমাদের 13 লাখ লোকের মতন আছে অলরেডি, তাদের ফেরত নেওয়ার কিছু ব্যবস্থা কিছু হচ্ছে না, আর এটা যদি হয় তাহলে তো মুশকিল হবে না। সুতরাং এই করিডোর, কিন্তু সেই করিডোর এই করিডোর নয়, এই করিডোরটা হচ্ছে মোর ইউজুয়াল ইকোনমিক একটা করিডোর। আমি আসবো আপনার কাছে। আমি একটু অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ মামুন স্যার আপনার কাছেও আসি, যে করিডোর ইস্যুতে আসলে যেটি মুশরিফ ফয়েজ আহমেদ স্যার বললেন যে এখানে আসলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আসলে কূটনীতিতে একটি শক্ত অবস্থানও দরকার, নিশ্চয়ই, কি বলবেন? আমার মনে হয় সবার আগে বাংলাদেশ যে স্লোগানটার কথা আপনি বললেন, যেটা বিএনপি বলছে নির্বাচন আগে, তবে দীর্ঘদিন থেকে বলার চেষ্টা করছে, এবং এটা নির্বাচন ইস্তেহার বা নির্বাচন যত ঘনিয়ে এসেছে এটা আরো স্ট্রংলি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এবং খুব এটা সাদা চোখে সবাই বলছে বা আগে বলছে, বিএনপি একইভাবে বলছে। আমার মনে হয় যেটার মধ্যে একটা মোটা দাগে পার্থক্য রয়েছে। বিএনপি সেটা মিন করে, কারণ হয়তোবা দ্বিচারিতা বলতে পারি আওয়ামী লীগের ক্ষেত্রে, হয়তোবা দেখিয়েছে যে সবার আগে বাংলাদেশ, বা ট্রেড অফটা হয়েছে আমাদের নির্বাচনের সাথে, আমাদের গণতন্ত্রের সাথে, আমাদের সার্বভৌমত্বের সঙ্গে। তো ওই সবার আগে বাংলাদেশ যে নোশনটা ফজ ভাই বললেন, আমি এটার সাথে পুরোপুরি দ্বিমত পোষণ করি, কিন্তু এখনকার যে নোশন ইটস ডিফারেন্ট ট্রু নোশন বলে আমি বিশ্বাস করতে চাই। এবং একই সাথে আপনি জুলাই শব্দটা আনলেন, আমরা জুলাইয়ের মাসে আলোচনা করছি, তার যে স্প্রিট, তার সাথে ওই লোক দেখানো সবার আগে বাংলাদেশের স্বার্থই সবসময় রেখেছে সরকারগুলো, এটা আমি একদমই মনে করি না। এটা ভিন্নভাবে দেখতে হবে, এবং সরকারের জন্য ইন্টারনাল এক্সটার্নালি চ্যালেঞ্জটাও এখন ভিন্ন। সো খুব খোলা চোখে দেখার এটার কোনো সুযোগ নেই, এটা আসলে প্রমাণ করার বিষয়, যে সরকারকে সেই সফল কূটনীতির মাধ্যমে প্রমাণ করতে হবে যে আসলেই সবার আগে তারা বাংলাদেশকে মিন করেছে। আগের মতো এমন না যে মুখে মুখে বললাম বা সব বাংলাদেশের স্বার্থকে সবার আগে আমি রাখলাম, কিন্তু নির্বাচনের বিনিময়ে, ক্ষমতায় থাকার বিনিময়ে আমি বাংলাদেশের স্বার্থকে বিক্রি করলাম, যেটা আমরা দেখেছি। সো সেই স্পিরিট আর বিএনপি সরকারের স্পিরিটকে আমি একেবারে দেখি না, মোটেও একভাবে দেখি না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি একটু যেখানে আমি শেষ করলাম, ফয়েজ ভাই যে আলোচনাতে নিয়ে গেল যে করিডোর, ইকোনমিক করিডোরকে অর্থনৈতিকভাবে দেখতে হবে, সেটা তো অবশ্যই আমরা অর্থনৈতিকভাবে দেখতে চাই।
ইউনান প্রদেশে যেমন ল্যান্ডলক সিস্টেম বিলো হবে, আমাদের 1700-1800 কিলোমিটার রাস্তা এটা মিয়ানমারের সংযোগ করলে মানে আসিয়ানে আমরা সংযোগ তৈরি করতে পারবো, আমাদের ট্রেড বাড়বে, মোটা দাগে 24 ঘন্টার মধ্যে চায়নার সাথে এক ধরনের যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা সম্ভব। ভারতের জন্য এটা চিন্তার আসলেই কারণ না, কারণ ইকোনমিক ইস্যু যুক্ত আর হচ্ছে, ভারতকে ডিঙিয়ে তো যাচ্ছে না। নিয়ে যাচ্ছেন। কিন্তু আমাদের এখন যদি একটু পেছনে যাই, যে উনি যেমন বিসিআইএম এর কথা বললো, সেটা হলো না কেন? সেটা তো ভারতের বিরোধিতার কারণে হয়নি। সেটাকে আবার আরেকটা জিনিস যুক্ত হয়েছে, নতুন এলিমেন্ট, সেটা হচ্ছে আমরা যখন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা অন্তর্বর্তীকালীন সরকার করেছে, সেখানে স্পষ্টত বলা আছে যে তাদের যে বাণিজ্যে বা স্বার্থে কোনো ধরনের ইস্যু তৈরি হয়, সেই স্বার্থে রক্ষা, সেটাও ব্যালেন্সটা বাংলাদেশে করতে হবে। আবারও সেখানে সবার আগে বাংলাদেশ ইস্যুটা আসবে, যে আসলে সেই গুরুত্ব দেওয়া যাচ্ছে কিনা। কিন্তু অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে পুরো ইকোনমিক করিডোরকে আমরা যদি দেখি, একেবারে চীন যে থেকে এই শুরু কথাটাই করে, আমি আপনি যখন আলাপ করছিলেন এই কথাটাই মনে করছিলাম যে ওই চুক্তিটা বর্তমান সরকারকে আমি খুব বেশি দূর এগিয়ে দিতে পারছি না ওই চুক্তিটার কারণে। ভারত কি বলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা করেছে এবং যেটা দ্বিতীয়বার চিন্তা করছে কিনা তারা এই নিয়ে সেরকম কোনো লক্ষণ আমরা দেখছি না, কারণ সেই পররাষ্ট্রমন্ত্রী এখন আমার না, কিন্তু ওই ফ্যাক্টরটাকে সামনে আনতে হবে। ওই ফ্যাক্টর জন্য সোজাভাবে যে অর্থনৈতিক করিডোরকে আপনি দেখতে চাচ্ছেন, সেই সোজাভাবে দেখার সুযোগ নেই। কিন্তু এটি ঠিক, এই করিডোর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ, আন্তঃরাষ্ট্রীয় যে সম্পর্কের উন্নয়ন এবং বাণিজ্য অর্থনৈতিক দিক থেকে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই জায়গাটায় সফল কূটনীতি অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। একটি জিনিস উনি ভালো বলছেন, যে ভারতের সাথে যে ধরনের হস্টাইল রিলেশনশিপকে সামনে রেখে একটি গোষ্ঠী রাজনীতি করার চেষ্টা করছে, সেটি কি আসলেই বাংলাদেশের জন্য কতটুকু বাস্তবতা? দ্বিতীয় হচ্ছে যে সেই রাজনীতির ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশকে আরো পিছিয়ে দেওয়ার রাজনীতি কিনা, সেটাও একটু ভাবতে হবে। অবশ্যই আওয়ামী লীগের যে দৃষ্টিভঙ্গি থেকে, লেন্স থেকে বাংলাদেশকে দেখা, সেটা থেকে ভারতকে বেরোতে হবে। একই সাথে আমরা চাই একটা উইন উইন রিলেশনশিপ, আমরা চাই একটা রেসপেক্টফুল রিলেশনশিপ। কিন্তু এমন না যে আমরা বিচ্ছিন্নতা বোধ তৈরি করব, যে রাষ্ট্রটির সাথে আমাদের 4000 বর্গমাইল তার চেয়ে বেশি বড় সীমান্ত, তাই না? সেগুলো ডিফাইন আমাদের করতে হবে। সীমান্তের সাইজের চেয়ে তারা আমাদের চতুষ্পার্শ্বে। এবং আরেকটা জিনিস, যে একটি গোষ্ঠী এখন এই বিষয়টাকে নিয়েই রাজনীতি করার চেষ্টা করছে, যে আপনি কিছু, যেমন এখন যেমন ফায়েজ ভাই আমি বলছি যে ভারতের সাথে আমাদেরকে সম্মানজনক রাজনীতির প্রয়োজন হবে, তখন বলা হবে যে না আমরাই এই আবার এই ফ্যাসিস্টদের দোষর হয়ে ভারতের দিকে চলি, সেটা একটা মুশকিল বিষয়। কিন্তু কূটনীতির আলোচনায়, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের আলোচনায় সেই আলোচনাটা আসলে করতে হবে। এবং সেজন্যই ওনার সঙ্গে বিভিন্ন জায়গায় আমি দ্বিমত থাকলে একটা জায়গায় একমত, সেটা হচ্ছে যে এই আমরা করিডোর বলি বা আমরা তিস্তা মহাপরিক্রমাটা বাস্তবায়ন বলি, এটাই কূটনীতির সফলতাটা এখানেই ডিপেন্ড করবে, যে আমরা কিভাবে একটা আন্তঃরাষ্ট্রীয়, শুধুমাত্র বাংলাদেশ এবং চীন না, সবার জন্য একটা উইন উইন সিচুয়েশন তৈরি করতে পারি। যেমন উনি যেটা বললেন যে করিডোর যখন আসবে, তখন যদি এমন হয় যে এই যে মিয়ানমারের যে প্রবলেম আমাদের সবচেয়ে বড় ইস্যু হবে, আমাদের জন্য একটা বড় জায়গা হবে যে চীন আসলেই এই এই আমাদের যে এই 12-13 লাখ বা আরগুবলি আরো বেশি এই আমাদের যে রোহিঙ্গা জনগোষ্ঠী, তাদেরকে রিপেট্রিয়েশনে আসলেই চীন ভূমিকা রাখতে পারে। এখানে অস্থিতিশীলতা যে তৈরি হচ্ছে, সেটা আসলেই চীন সমাধান করতে পারে। এখন যদি এমন হয় যে আমি ইকোনমিক করিডোর চীনকে বোঝাতে পারি যে তুমি একটা অস্থিতিশীল করিডোর বাংলাদেশকে যুক্ত করতে চাচ্ছ, সেটি না করে লেটস সলভ দি ইস্যু, আমরা রাখাইনের ইস্যু সলভ করো, তুমি রোহিঙ্গা রিপেট্রিয়েশনে আমাদেরকে হেল্প করো, এবং তারপরে আমরা একটা করিডোর তৈরি করি। এবং এখানে ইন্ডিয়ার জন্য কিন্তু এটা মঙ্গলজনক, যে এটা যদি স্থিতিশীল একটা অঞ্চল হয়, সেখানে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টটা ইন্ডিয়ার জন্য মঙ্গলজনক, সেটি সব একটা উইন উইন সিচুয়েশন তৈরি করবে। তিস্তার ব্রেকে যাবেন, আমি কি থামবো? জি, আমি তাহলে ব্রেক থেকে এসে আমি আপনার কথা তিস্তাটা একটু নিশ্চয়ই শুনবো। আমি প্রিয় দর্শক, আড়াই অ্যাঙ্গেল চ্যানেল করবার নিবেদিত দেশ সাম্প্রতিক আরো একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। আড়াই অ্যাঙ্গেল চ্যানেল করবার নিবেদিত দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব মুশফিক ফয়েজ আহমেদ, আপনার কাছে আসি। আসলে এতক্ষণ ধরে যে আলোচনায় পরিষ্কার বিষয় উঠে আসলো যে কূটনীতিতে উভয়মুখী যে সন্দেহ, বিভিন্ন দেশকে আন্তঃমহাদেশীয় যে সম্পর্কগুলো, সেই জায়গায় সন্দেহ দূর করে একটি সফলতম কূটনীতি ধারপ্রান্তে কিভাবে পৌঁছানো সম্ভব, এবং যে প্রকল্পগুলোর কথা বলছি এখানে আমি একটা কথা সবসময় বলার চেষ্টা করি, সেটা হলো যে আমরা যখন এক দেশের সাথে সম্পর্ক করছি, তখন অন্য দেশের কথা অত বেশি ভাবা দরকার নাই। আমি একটা কথা বলি যে সবার সাথে আমার অটোনোমাস সম্পর্ক করা, তার মানে এই না যে একজনের সাথে সম্পর্ক আরেকজনের উপরে কোনো রকম প্রভাব ফেলবে না, কিন্তু সেখানে আমাকে নিশ্চিত করতে হবে যাতে নেতিবাচক প্রভাব না পড়ে একজনের সাথে সম্পর্ক আরেকজনের সাথে সম্পর্কের ক্ষেত্রে। সেই ব্যাপারে আমাকে অনেক সতর্ক থাকতে হবে। কিন্তু একজনের সাথে সম্পর্ক যদি আরেকজনের সাথে সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলে, তাতে ক্ষতি কি? সেটা কোনো ব্যাপার না, সেটা সমস্যা না। তো সুতরাং সেইখানে আমাকে মূলত
অটোনোমাস রিলেশনশিপস গড়ে তুলতে হবে। যে না আমি আগে থেকে ঠিক করলাম না এর কাছ থেকে ঠিক এত দূরে, ওর কাছ থেকে এত দূরে, এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুতে আমি থাকবো, এটা সম্ভব না। এটা এই ভারসাম্য বলতে যদি একটা বিন্দু বুঝি সেটা না, এটা সবসময় শিফট করবে। এবং আমি যখন একটা কোনো কারোর সাথে কোনো সহযোগিতা চুক্তি করব, সেখানে দেখবো আমার কি লাভ, তার কি লাভ, এবং অন্য কারো কোনো ক্ষতি করছি কিনা আমি। এই তিনটা জিনিস যদি দেখে আমি কাজ করি, তাহলে সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর কতগুলো জিনিস আছে যে বিভিন্নভাবে যদি আমরা তাকাই, আমাদের যে সহযোগী দেশগুলো আছে, বেশিরভাগ ক্ষেত্রেই যে যা আমাকে দিতে পারে, যে সহযোগিতার ক্ষেত্রগুলো আছে, সেগুলো অনেক ক্ষেত্রেই আছে যে তারা একজনেরটা আরেকজন নিয়ে ফেলতে পারে না। যথেষ্ট সুযোগ আছে, একজনের সাথে করলেও আরেকজনের সাথে অন্য কিছু করার অনেক সুযোগ রয়েছে। সুতরাং এটি নিয়ে যে খুব বেশি কাড়াকাড়ি লাগবে এরকম মনে হওয়ার কোনো কারণ নাই। আর সবার সব সক্ষমতাও নাই। তো সেই জন্যে যে যেটা করতে আমার যা যা প্রয়োজন, সেই অনুযায়ী আমি সেই হোমওয়ার্কটা যাতে আমার ঠিক থাকে। আমি যখন চীনে যাব, চীনে যাওয়ার আগে আমি ঠিক করবো যে আমি এইটা ওখান থেকে ওরা একটা কিছু আমাকে পড়িয়ে দিল আর আমি নিয়ে চলে আসলাম, বললাম যে এইটা পাইছি, সেটা ঠিক না। আমাকে নিজের ঠিক করতে হবে যে আমি চীনের কাছ থেকে কী নিতে পারি, তারপরে আমি সেগুলোকে কিভাবে কাজে লাগাবো। তাদের কাছ থেকে প্রযুক্তি আনলাম, সেই প্রযুক্তিটাকে আমি আত্মস্থ করতে পারছি কিনা, চেষ্টা করছি কিনা, সেইগুলো হলো বড় কথা। আমার নিজের ক্ষমতা, দক্ষতা, এইগুলো বাড়ানোর জন্য আমার চেষ্টা করতে হবে। সেই জিনিসে আমরা পিছিয়ে থাকি, তার ফলে আমরা বিভিন্নভাবে খেসারত দিই। আমরা হয়তো সুন্দর সুন্দর প্রকল্প করি, অন্যরা এসে কিছুটা বাস্তবায়ন করে দিয়ে যায়, তারপরে সেটা চালু রাখার ব্যাপারে আমাদের সমস্যা হয়ে যায়। সেই জন্য আমাদের ওই চিন্তাটাও করতে হবে যে পরে কি হবে। ঠিক আছে, প্রকল্প একটা তৈরি হয়ে গেল, বাস্তবায়ন হয়ে গেল, তারপর সেটাকে তো আমাকে কন্টিনিউ করতে হবে, চালাই নিতে হবে। সেটার কোনো সমস্যা হলে সেগুলোকে ইয়ে করতে, সবসময় তো বাইরে থেকে লোক এসে সব ঠিক করে দিবে না। তো চীনের সাথে কাজ করার একটা বড় সুযোগ হলো কি, চীন সবসময় চেষ্টা করে যেখানে তারা নতুন কোনো প্রকল্প করছে, সেখানে নতুন নতুন প্রকৌশলী এবং কি বলে টেকনিশিয়ানস তৈরি হোক, দক্ষ কারিগর তৈরি হোক, এগুলো তারা চেষ্টা করে, তারা নলেজ এবং টেকনোলজি ট্রান্সফার করে, সহজে ট্রান্সফার করে। অন্য দেশও করে না একেবারে তা না, কিন্তু তারা অনেক রকমের সমস্যা তৈরি করে, পুরোপুরি হয়তো দেয় না। কিন্তু চীন সেই ব্যাপারে অত কৃপণ নয়। সেই জন্য চীনের সাথে সম্পর্ক রাখলে সহযোগিতাগুলো আমাদের জন্য অনেক বেশি উপযোগী হয়। আর তাছাড়া চীন সহজে দেয়, চীনের যথেষ্ট উদ্বৃত্ত অর্থ আছে, তারা সে অর্থ নিয়ে আসে। আমাদের চিন্তা করতে হবে যাতে আমরা এই যে অর্থ নিলাম, সেই অর্থটা পরিশোধ করবার জন্য যাতে আমার যথেষ্ট প্রস্তুতি থাকে, এবং আগের থেকেই আমি জানি যে এইভাবে পরিশোধ করবো, আমরা যেন হাম্বানটোটা না তৈরি করি। কিন্তু আপনি অটোনোমাস সম্পর্কের কথা বলছেন কূটনীতিতে, সেক্ষেত্রে তো আসলে উভয় দেশেরই আসলে এগিয়ে আসা উচিত। একটা ছোট্ট জিনিস চিন্তা করেন, চীনের সাথে আমার একটা দূরত্ব আছে, ও একদম আমার সীমান্তে অবস্থান করে না, কিন্তু অর্থনৈতিক সম্পর্কের দিক থেকে, অর্থনৈতিক সহযোগিতা তার সমকক্ষ কেউ নাই। আবার কি ভারতের কি, ভারতে হলো আমার নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার চতুষ্পার্শ্বে, অর্থাৎ বে অফ বেঙ্গলটাকে যদি আমরা ধরি, ওটাও তো তারই প্রভাব বলা হয়। ওখানে ইচ্ছা করলে যে কোনো সময় সে আমাকে কষ্ট দিতে পারে বিভিন্ন রকমের। সুতরাং সে আমার চতুষ্পার্শ্বে, আর আমি তার পেটের ভেতরে। আমাকে অশান্তিতে রেখেও সে শান্তিতে থাকতে পারবে না। সুতরাং আমাকে তার সাথে সে সম্পর্কটার মূল জিনিসগুলো হচ্ছে এইগুলো, এবং ঐতিহাসিক যে আমাদের আদান প্রদান আগের থেকে আছে, সেইগুলোর ভিত্তিতে আমার ওর সাথে সম্পর্ক। সেই সম্পর্কটার সাথে চীনের সাথে সম্পর্কের কোনো তুলনা হয় না। এটা আলাদা বিশেষ সম্পর্ক। আবার যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, সেটাও গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সম্পর্ক এই সম্পর্কগুলোর সাথে একেবারে আলাদা। সুতরাং সেইভাবে আমার, সেই জন্যই অটোনোমাস সম্পর্কগুলোর কথা বলছি। এবং ভারতকে আমার বুঝাইতে হবে যে চীনের সাথে আমি সহযোগিতা করছি, কারণ এগুলো তো আমি তোমার কাছ থেকে পাচ্ছি না, সুতরাং ওর কাছ থেকে নিচ্ছি, কিন্তু তার এতে তোমার কোনো ক্ষতি নাই। তুমি দরকার হলে 2 জন অবজারভার পাঠাও। তুমি এই প্রকল্পের কয়েকটা ইয়ে আছে যেখানে তুমি আমাকে হেল্প করতে পারো। ধরো আমার এখানে সবটাই তো আর ইঞ্জিনিয়ারিং না, অন্য কাজও আছে, সেখানেও তোমরা আমাকে হেল্প করতে পারো। আমরা 2 জন ইয়ে নিয়ে আসতে পারি তাদের কাছ থেকে। সেখানে তাদের যদি স্বার্থ থাকে, তারা হয়তো, তাদের যদি ওইরকম চিন্তা থাকে, তাহলে তারা হলো চীনা যে টেকনিশিয়ান আছে তাদের উপর নজর রাখবে। তো এটা আমি বিশ্বাস করি যে এইগুলোর দিন চলে গেছে। এখন আর ওই একজন আরেকজনের পাশে বসে বসে বাইনোকুলার নিয়ে ইয়ে দিয়ে, দূরবীন নিয়ে দেখবে, সেটা দিয়ে ইয়ে চলে না। সার্ভেলেন্স অন্যভাবে হয় আজকাল। সুতরাং ওইটা নিয়ে চিন্তিত ভারতও না, কিন্তু মাঝে মাঝে এটাকে চাপ প্রয়োগের একটা অস্ত্র হিসেবে তারা আমাদের উপর নানান রকমের কথা বলে। সেটা আমাদের বুঝতে হবে এবং তাদের সাথে আমাদেরকে এনগেজ থাকতে হবে। আমরা যদি সারাদিন খালি দূরে দূরে থাকি, আর আমাদের এখানে তাদের ওখানে একজন কেউ কিছু বললো, আমরা সাথে সাথে একটা প্রতি উত্তর দিয়ে দিলাম একটা কঠিন শব্দে, তাহলে তো সম্পর্ক আগাবে না। আমাকে আমার স্বার্থে সম্পর্কটা আগায় নিয়ে যেতে হবে।
ধন্যবাদ অধ্যাপক ডক্টর আব্দুল আল মামুন স্যার, আপনাকে দিয়ে শেষ করতে চাই। আসলে এই যে অটোনমাস সম্পর্কের কথা মুশিফ ফয়েজ আহমেদ বললেন, সেই সম্পর্ক বজায় রেখে কিভাবে কূটনীতিতে এগিয়ে যাবে বাংলাদেশ, আপনার কথাও শুনছিলাম না, সেটাই তো সবার আগে বাংলাদেশ, ওইটাই উনি অন্যভাবে বলার চেষ্টা করলেন যে আমার কূটনৈতিক সক্ষমতার জায়গা যেমন বৃদ্ধি করতে হবে, এবং আমি যে আসলেই সবার আগে বাংলাদেশ মিন করছি, এবং সেটা আসলে একটা কয়েকটা উদাহরণ ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। যদি সরকারের মাত্র 4 মাস, এবারে যে মালয়েশিয়া এবং চীন সফরের যে স্ট্র্যাটেজি, আমাদের মুখ অর্থাৎ কেবলা পরিবর্তন হয়েছে, এবং সবচেয়ে যে দুটো দেশকে গুরুত্বপূর্ণ মনে করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, উনি সেখানেই গেছেন। এটা এবং কারো জিওগ্রাফিক লোকেশনের কারণে বা সিকিউরিটির কারণে, যেটা উনি বললেন যে তাদের চাওয়া পাওয়া বা রাজনৈতিক ডিজায়ারের কারণে আমি আমার সফর নির্ধারণ করব, যে আমি যে সফর নির্ধারণ করব না, সেটা কিন্তু সবার আগে বাংলাদেশ স্লোগানে একটা প্রমাণ আমরা পেয়েছি। দ্বিতীয় হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট যে কূটনীতি, আমার একটু অনেকটা একমত ওনার সঙ্গে, বাট কিছুটা জায়গায় দ্বিমত আছে, যে আপনি সেটা আন্তর্জাতিক যে পরিক্রমা বা আন্তর্জাতিক যে বাতাবরণে যে জিও স্ট্র্যাটেজিক ইস্যুগুলো যুক্ত থাকে, সেখানে সবসময় আপনি এটা পারবেন না। কিন্তু যতটা উনি কয়েকটা সলিউশন বলেছেন, দোজ আর ইন্টারেস্টিং থিংস, যে যতটা আপনি করতে পারেন ইন্ডিপেন্ডেন্ট রিলেশনশিপ এবং আলাদা আলাদা করে সেই বেনিফিশিয়াল সম্পর্কটা তৈরি করতে পারেন, যে কারণে রিজিওনাল কানেক্টিভিটি, রিজিওনালিজমের অনেকগুলো ধরন তৈরি হচ্ছে, সেটা ইউরোপিয়ান ইউনিয়ন হোক বা আসিয়ান, দুটো সাকসেসফুল মডেল কাজ করে। কিন্তু সেটা অন্য লেভেলের আন্ডারস্ট্যান্ডিং বা ব্রড ডিসকাশন, যেটা আসলে আমাদের এই ছোট ছোট কূটনীতি ইস্যুতে যেভাবে আমরা মানে আড়ষ্ট আছি সাউথ এশিয়াতে, সার্কের একটা ব্যর্থতা, সেটা একটা অনেক বড় উদাহরণ। সো ওইভাবে আর আমরা দেখছি না, এবং সবসময় আপনি ইন্ডিপেন্ডেন্ট রিলেশনশিপ তৈরি করতে চাইলেও আমাদের মতো দেশগুলোতে যেখানে মাল্টি ডিপেন্ডেন্সি থাকে কূটনীতির, অর্থাৎ বিভিন্ন দেশের উপরে, সেখানে এটা ডিফিকাল্ট। বাট এটা আপনি আপনার সাধ্য মতো সেই কূটনৈতিক প্রজ্ঞা বা ক্যাপাসিটির কথা বলি আমরা, সবকিছু মিলে সেটা অর্জন করতে হবে। যেহেতু আপনার সময় নেই, আমি আসলে তিস্তা নিয়ে একটু কথা বলতে চাই। এখন সময় আছে, আপনি বলতে তাহলে পারেন। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি ফয়েজ ভাই যেটা বলেন যে হ্যাঁ, আমার বাইনোকুলার দিয়ে সার্ভেলেন্স করার দরকার নাই, বাট আপনি যদি ইভেন বাস্তবতাটাও দেখেন, যে তিস্তা মহাপরিকল্পনা বা যে করিডোরের কথা আমরা বলছি, সেখানে আসলে কোন সার্ভেলেন্স ডাজন্ট মিন অনলি যে বাইনোকুলার দিয়ে আমি দেখছি, ইট মিনস মেনি থিং। এটা শুধুমাত্র আপনার দূর থেকে, এখন আর গোয়েন্দাগিরি আমি ওনার সাথে একমত যে সেটা ডিপেন্ড করে না, বাট অ্যাট দি সেম টাইম আপনি যত ইউ কাম ক্লোজ টু দি বর্ডার, সেটা আপনার জন্য অন্যরকম তৈরি করে। যেমন একটা উদাহরণ দিলেন যে চীন আমাদের থেকে দূরে, বাট তার সাথে আমার অর্থনৈতিক সম্পর্ক সবচেয়ে গভীর। আবার ভারত আমাদের সঙ্গে সবচেয়ে কাছে, বাট তার সাথে আমাদের সিরিয়াস ট্রেড ইমব্যালেন্স আছে, বা একমুখী একটা সম্পর্কের ডমিনেন্স আমরা দীর্ঘদিন দেখেছি, সেটাও আমরা চাই না। সেজন্য আপনি যখন সার্ভিলেন্সের কথা আমরা বলছি, এটা শুধুমাত্র যে বাইনোকুলার দিয়ে দেখা তা না, এটা নানান, যেমন কয়েকটা উদাহরণ দিই। যেমন আপনি যখন ভারতের সাথে চীনের সীমান্ত আছে, ভালো কথা, এমনি এগুলোতে ইস্যু আছে, বাট যখন আপনি চিকেন নেকের কাছাকাছি আসবেন, সেটা আপনি বাইনোকুলার দিয়ে দেখবেন নাকি ফিজিক্যালি ফিল করবেন অন্য বিষয়, বাট ইটস ক্লোজ টু ইউ। এটা এক ধরনের সাইকোলজিক্যাল পজিশনিং আপনার জন্য, এটার মেন্টাল পজিশনিং। এই কারণে যে দূরত্বটা আপনি কমাচ্ছেন, জিওগ্রাফিক লোকেশনের কাছাকাছি আসছেন, এটা গেলে একটা দিক। আর একটা হচ্ছে যে ঋণের যে কথাটা বলেন, একটু বলে আমি তিস্তাতে যাই। সেটা হচ্ছে যে চীনের কাছ থেকে আসলে আমাদের এই মুহূর্তে নেয়ার অনেক কিছু আছে, বাট সেখানে আমাদের মুন্সিয়ানাটা খুব গুরুত্বপূর্ণ। যে আমরা হাম্বাটোটার কথা উনি বলেছেন, আফ্রিকার অনেক দেশের উদাহরণ এখানে আনতে পারি, বাট মোটা দাগে যে চীনের টাকা আছে, যে এক্সটেন্সিভ স্টাডি জাপান বা অন্যান্য উন্নয়ন সহযোগিতা করে, এই চীন সেটা করে না, খুব দ্রুত ছাড়করণ করে, এবং সেখানে কিন্তু ফ্লোজও এই জন্য থেকে যায়, এবং যে কারণে এই ধরনের ডেট ট্র্যাপ তৈরি হয়। আমরা যখনই চীনের সঙ্গে আমাদের আরো সম্পর্ক গভীর হবে, আমরা দেখতে চাই যে অতীতের অভিজ্ঞতাগুলো থেকে বাংলাদেশ যেন আবার ডেট ট্র্যাপে চীনের না পড়ে, সেটা একটা বড় জিনিস খেয়াল রাখার বিষয়। যাই তিস্তাতে, সেটা প্রথম যে জিনিসটা আমি বলতে চাই, যে তিস্তা মহাপরিকল্পনার আলোচনাটা যখন 23-24 একটু তুঙ্গে 16 থেকে শুরু হয়, তখনই কিন্তু ভারত হঠাৎ করে 24 সালে যখন শেখ হাসিনা ভারত সফরে গেল, ভারতের বৈধতা দেওয়া একটা নির্বাচনের পরে, তখন কথা আসলে যে আমরা তিস্তা প্রজেক্টে অংশগ্রহণ করতে চাই, এবং পরবর্তীতে কিন্তু এটা প্রমাণ হয়েছে, এটা একটা পলিটিক্যাল শব্দটা ব্যবহার করার জন্য দুঃখিত, আবার ব্যবহার করতে হচ্ছে, স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই ছিল না, যে চীনকে একটু দূরে রাখা বা দৃষ্টিভঙ্গিটা দূরে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য ভারত বলল যে আমরা সহায়তা করতে চাই। আমার ধারণা এই প্রকল্প বাস্তবায়নে ভারতের অর্থনৈতিক এবং কারিগরিক দুটো সক্ষমতা কোনোটাই আসলে নাই, এটি মোটামুটি প্রমাণিত। এটা হলো প্রথম দিক। দ্বিতীয় হচ্ছে যে আপনি তিস্তা মহাপরিকল্পনাটা বাস্তবায়নের ক্ষেত্রে মোটা দাগে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। আমি যদি সেকশন এ বলি, সেটা হচ্ছে যে আপনার পানির প্রাপ্যতাটা কোনোভাবেই তিস্তা করেন, আপনি যাই করেন, পানি আপনার ভারত থেকে নিতে হবে। সো সেই নেগোসিয়েশনটা আপনার রাখতে হবে, পানি আমার প্রয়োজন এবং এটা আমার ন্যায্য অধিকার, সেই কূটনীতিটা আমাদের সফল হতে হবে। ভারতের সাথে
একটা ন্যায্যতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে সম্পর্ক পুনর্নির্মাণ করে সেটা আমাদের নিশ্চিত করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আপনি এই যে নদী ভাঙন, তারপরে শুকনো মৌসুমের সমস্যা, বন্যা মৌসুমের সমস্যা, এই সমাধানগুলো আপনার করার জন্য যে ধরনের আপনার যে কারিগরি দক্ষতা প্রয়োজন, যে ধরনের স্টাডি প্রয়োজন, এক্সটেন্সিভ স্টাডি করার মতো ক্যাপাসিটি যার আছে, আপনাকে আলটিমেটলি তার কাছে যেতে হবে। তৃতীয়ত যে বিষয়টা এখানে খুব গুরুত্বপূর্ণ, যে এই যে ভারতের সাথে পানি বন্টন চুক্তি আমরা একটা সন্নিকটে আশা করছি ডিসেম্বরের মধ্যে করতে হবে, আর একটি যে কোনোভাবেই আবার নতুন যে সরকার যখন সম্পর্ক বিনির্মাণ করা হবে, হোলিস্টিক্যালি সেটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বাট একই সাথে ভারতের যে বিষয়গুলো কনসার্ন, সবসময় আওয়ামী লীগ না থাকার কারণে অন্য সরকার থাকার কারণে ভারত বলে নিরাপত্তা ঝুঁকি, ডানপন্থী উন্নতি, জঙ্গিবাদ, অন্যান্য ইস্যুগুলো, সেটাও কিন্তু বাংলাদেশকে অ্যাড্রেস করতে হবে যেন ভারতকে আমরা কনফিডেন্সে নিতে পারি। বা সবার আগে বাংলাদেশ নীতি বিএনপি রাখবে, কিন্তু ভারতকেও সেই কনফিডেন্সে নিতে হবে, এবং ভারতের যে ইন্টারফারেন্স যেটা অতীতে আমরা দেখেছি সেটা আমরা অ্যাকসেপ্ট করতে চাই না। শেষ করতে চাই এই কথাটা বলে, সেটা হচ্ছে যে যেটা আমি শুরু করেছিলাম, যে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের কোনো বিকল্প নেই, এবং সেজন্য মোটা দাগে যে তিনটি বিষয় আমি বললাম, যে আমাদের স্টাডিটা ঠিক, এটা এক নম্বর হচ্ছে এটা প্রয়োজন, দুই নম্বর হচ্ছে যে আমাদের স্টাডিগুলো ঠিক মতো হতে হবে, এবং ঋণের সংস্থানটা কোথা থেকে হবে, যদি না হয় ইন্টারনাল সোর্সে, সেক্ষেত্রে কারিগরি দিকটা গুরুত্ব পাবে। আর তিন নম্বরটা হচ্ছে যে এই যে আন্তঃরাষ্ট্রীয় কূটনীতি, বা শুধুমাত্র চীনকে নিয়ে, শুধুমাত্র ভারতকে নিয়ে, বা আমরা এককভাবে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নটা, আমি বলছি না যে হবে না, কঠিন হবে। সেজন্য যে জিনিসটা প্রয়োজন, যে এই দুটি দেশকে কনফিডেন্সে এনে, এক অর্থনৈতিক এবং কারিগরি দিক, রাজনৈতিক ভাবেও, সাথে সাথে আমাদের যে ক্যাপাসিটি, ইকোনমিক ক্যাপাসিটি, আমরা দেখতে পাচ্ছি যে সরকার এটা করতে চায়, সেটাকে ইভ্যালুয়েট করে আমার মনে হয় যদি সিদ্ধান্তটা নেওয়া যায়, আমাদের যে স্বপ্নের তিস্তা মহাপরিকল্পনা, আমরা আশা করি যে বিএনপি সরকারের সময় সেটা শুরু হবে এবং শেষ হবে। ধন্যবাদ। মুশফি ফয়েজ আহমেদ স্যার, আপনি কিছু বলতে চান? একদম শেষ কথা। একটা কথা উঠেছে, সেই জন্য সেটা বলতে চাই। আমি অনেকদিন চীনে কাজ করেছি তো, আর চীনের ব্যাপারে একটা আগ্রহ আছে, যে ডেথ ট্র্যাপের কথা চলে আসে চীনের সাথে কথা বলতে গেলে, কিন্তু আসলে এটা একটা মিথ। চীন কাউকে ডেথ ট্র্যাপে ফেলতে চায় না। আমরা যদি আমাদের কাজটা ঠিকভাবে না করি, তাহলে আমরা ডেথ ট্র্যাপে পড়ে যাই। যে হাম্বানটোটার ব্যাপারে বা অন্যান্য দু একটা এক্সাম্পল আছে, সেগুলো তারা তাদের কাজটা ঠিক মতন করে নাই, সেই জন্য পড়েছে। ইচ্ছা করে চীনের ওটা করে তো কোনো লাভ নেই, তাহলে তো সম্পর্কটা খারাপ হয়ে যায়, এবং তারপর পরবর্তীতে সহযোগিতাগুলো কঠিন হয়ে পড়ে। তো সুতরাং এটা বুঝতে হবে যে অন্যকে দোষ দেওয়ার আগে আমার নিজের কাজটা ঠিক মতন করতে হবে, এবং চীন আমাকে ডেট ট্র্যাপে ফেলার জন্য বসে নাই। আমি যদি আমার হোমওয়ার্কগুলো ঠিক মতন করি, তাহলে আমি ডেট ট্র্যাপে পড়বো না। আমার অপ্রয়োজনীয় প্রজেক্ট করব না, হ্যাঁ, শুধু নাম করার জন্য প্রজেক্ট করব না। আমি করব যেটা আমি ইয়ে করবো, এবং কি বলে, যেটা আমার প্রয়োজন, এবং সেটা থেকে আমি কিভাবে অর্থটা উদ্ধার করব এবং রিপে করব, সেগুলো সব সঠিকভাবে থাকবে। অল্প কিছু 19-20 হতে পারে, তার মানে এই না যে ডেট ট্র্যাপে পড়ে যাব। সুতরাং ওই ভয় করার কোনো কারণ নেই। চীনের সাথে সম্পর্কে অহেতুক এই ভয়টা না করে আমার নিজের কাজটা ঠিক মতো করতে হবে। আমি কমপ্লিমেন্ট, যেমন চীনের রেট অফ ইন্টারেস্ট এমনিতে হাই, যেমন আমি আমার সাথে একমত। হাই বলতে কিন্তু 3% আমরা যখন না, করি, সেটা যখন দেখতে হবে, সেটা Which is আমার not very কতটুকু, high. আমার ইন্টারনাল এক্সটার্নাল এই প্রজেক্টের রিটার্ন পিরিয়ড কি, সেটা আমাকে দেখতে হবে। একই সাথে এমন কোন, যেটা উনি বলেন, হি সাইড কারেক্টলি, যেন আমি নিজেই ওই মালাটা না পড়ি ডেট ট্র্যাপে, যে আমি যেন ওই ইভ্যালুয়েশনটা করি। একটা শুধু যোগ করি এখানে, যে হাম্বানটোটায় ওখানে 7-8% রেটে তারা ইয়ে নিচ্ছে, তো সেটা আমরা তো সেটা ওদের কাছ থেকে নিচ্ছি না। মানে আমরা যেটা হাঙ্গার টু এইড, বা আমরা একটা ডোনার ডার্লিং কান্ট্রি, আমরা বলি যে আমরা ডোনার ডার্লিং কান্ট্রি, এটা সবকিছু খেতে চাই, বা হাঙ্গার টু এইড আমাদের আছে, বা ফরেন মানির প্রতি, সেটাই সমস্যাগুলো তৈরি করে। বাট দেখতে হবে যে হাঙ্গার টু দি এইড অ্যাজ এ কান্ট্রি অফ, মানে যেটা আমরা বলি যে ডোনার ডার্লিং কান্ট্রিগুলোর মধ্যে বাংলাদেশ একটা ওয়ান অফ দি লিডিং এইড রেসিপিয়েন্ট, সেটা যেন এমন পর্যায়ে না দেয় যে আমাদের ডেট রিপেমেন্ট সেই জায়গাটাতে আমরা না নিয়ে যাই, পারপিচুয়াল না হয়, সেটা দেখতে হবে। এটা একটা অসংখ্য ধন্যবাদ। মানে সাইক্লিক একটা ব্যাপার না হয়ে দাঁড়ায়। অসংখ্য ধন্যবাদ মুশফি ফয়েজ আহমেদ এবং অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ মামুন স্যার, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার নিবেদিত দেশ সাম্প্রতিক আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল এক কিছু অন্য কোনো অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।